হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো বিগত অনেক দিন ধরে আমি তোমাদের ক্লাস দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আজ থেকে আমি চেষ্টা করছি তোমাদের রেগুলার ক্লাস দেওয়ার ইন্টারভিউর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে টেটের ক্লাসও আমি খুব শীঘ্রই তোমাদের শুরু করব, যেহেতু 2024-এর টেট তোমাদের সামনে রয়েছে। তো আজকে তোমাদের পরিবেশ আন্দোলন এবং দুর্ঘটনা, মানে এই প্রশ্নগুলো, যেমন ধরো কয়েকটা তোমাদের পরিকল্পনা রয়েছে, কিছু আন্দোলন রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন বারে বারে জিজ্ঞাসা করা হয়, ইন্টারভিউতে বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে, সেই সব টপিকের ওপর, পরিবেশ আন্দোলন এবং দুর্ঘটনার ওপর আমি কয়েকটা টপিক তোমাদের নিয়েছি। তো সেগুলো আজকে তোমাদের সাথে ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। প্রথমেই রয়েছে তোমাদের সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা। তোমরা প্রত্যেকেই জানো এই পরিকল্পনার কথা, তোমরা প্রত্যেকেই শুনেছো, যেটা কি না কেরলের পালঘাট জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি, এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত কুন্তি নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে কেরল রাজ্য সরকার বিদ্যুৎ পর্ষদ একটি পরিকল্পনা গ্রহণ করেছিল, এবং এই প্রকল্প রূপায়িত হলে সাইলেন্ট ভ্যালি অরণ্যের বৃষ্টি অরণ্যের প্রায় 800 হেক্টর বনভূমি বিনষ্ট হবে, অর্থাৎ মোট বনভূমির 10% এলাকা বাঁধের জলাধার এবং জলবিদ্যুৎ উৎপাদনের কারখানা, রাস্তাঘাট, ঘরবাড়ি তৈরি করতে নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেন বিষয়বস্তু ছিল সাইলেন্ট ভ্যালি পরিকল্পনার। এবারে সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা তো এটা, কিন্তু তার সঙ্গে আন্দোলনটাও আমাদেরকে কিন্তু জানতে হবে। পরিকল্পনার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন। দেখো এখানে সুন্দর করে লেখা আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কথা। সাইলেন্ট ভ্যালি অঞ্চলের বৃষ্টি অরণ্যকে বাঁচানোর এবং রক্ষা করার জন্য 1978 সালের কেরলের একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা, এটা জিজ্ঞাসা করা হয়, KSSP অর্থাৎ কেরল শাস্ত্রীয় সাহিত্য পরিষদের উদ্যোগে এই আন্দোলন শুরু হয়েছিল। তাই এই যে আন্দোলন, এটি সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে পরিচিত। একটু আগেই তোমাদের বললাম, কেরলের পালঘাট জেলার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকা কিন্তু সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত। এবং নদীটি খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখবে। তোমাদের আমি একটু আগেই বললাম কুন্তি নদী, কুন্তি নদীতে কিন্তু বাঁধ নির্মাণের উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রকল্পটিকে স্থগিত রাখার নির্দেশ দেন। তো এটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সো খুব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের বিষয়বস্তু এই পরিবেশ আন্দোলন এবং দুর্ঘটনা, কেননা বিগত বছরে যেটা তোমাদের বললাম, বারে বারে কিন্তু এই টপিকগুলো থেকে জিজ্ঞাসা করেছে, তাই খুব ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, 1984 সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঙ্গা নদীর দূষণের ওপর একটি বিস্তৃত সমীক্ষা এবং পর্যালোচনা করে দেখেন যে গঙ্গা নদীর জল কিনা রীতিমতো দূষিত হয়ে পড়ছে। তাই 1985 সালের ফেব্রুয়ারিতে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থা গড়ে তোলা হয়, এবং জুনে পরিবেশ এবং বন মন্ত্রকের অধীনে গঙ্গা প্রজেক্ট ডাইরেক্টরেট গঠন করা হয়, এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সপ্তম পরিকল্পনাকালে 1986 সালের 14 জুন বারাণসীতে আনুষ্ঠানিকভাবে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের উদ্বোধন করেন। তাহলে বিষয়বস্তুটা কি একটু সংক্ষিপ্ত করে আবার বলে দিই না, সমীক্ষা করে দেখা হয়েছিল কি না গঙ্গা খুবই দূষিত হয়ে পড়ছে, তাই এই দূষণ রোধের জন্য তৎকালীন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই প্ল্যানটি করেছিলেন, যা কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী যে আন্দোলনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিপকো আন্দোলন, VVI। খুব ইম্পর্ট্যান্ট, তোমরা প্রত্যেকেই জানো। দেখো এখানে লেখা আছে, 1973 সালের এপ্রিলে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন সৃষ্টি হয়। এটি চিপকো আন্দোলন নামে খ্যাত। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী, মহিলা এবং শিশুরা গাছ জড়িয়ে ধরত, এবং এর জন্য ঠিকাদাররা গাছ কাটতে পারত না। গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং
এবং চণ্ডীপ্রসাদ ভাট এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এই দুইজন ব্যক্তির নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবে সালটা এবং কোথায় হয়েছিল। চিপকো আন্দোলন খুব ইম্পর্টেন্ট, 1973 সালে। এবং এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু লাগাতার 7 বছর ধরে চলেছিল। মানে 1973 সালে শুরু হয়েছিল, কিন্তু 1980 অবধি কিন্তু এরকম আন্দোলন চলেছিল। এবং শ্রী সুন্দরলাল বহুগুণার নাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই আন্দোলনের জন্য। পরবর্তী আন্দোলন দেখো পরবর্তী যে আন্দোলন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিন পিস আন্দোলন। তোমরা নাম শুনেছ প্রত্যেকেই। 1971 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে পরিবেশ সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা স্থাপন করা হয় এবং এই সংস্থাটি গ্রিন পিস ইন্টারন্যাশনাল বা গ্রিন পিস নামে পরিচিত। গ্রিন পিসের লক্ষ্য কী ছিল না, জীববৈচিত্র্য রক্ষা করা, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা, পরিবেশের ক্ষতি রোধ করার জন্য জনমত গড়ে তোলা, পরিবেশের সুরক্ষার স্বার্থে দীর্ঘমেয়াদী এবং শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়া। তো এই বিষয়গুলো দেখো পিসের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। পিস মানে কি? শান্তি। এবং গ্রিন মানে সবুজ, অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষা করা, শান্তিপূর্ণভাবে সহাবস্থান, পারমাণবিক অস্ত্র পরীক্ষা, এই যে বিষয়গুলো, এগুলোকে দমন করার জন্য, নিষিদ্ধ করার জন্য বা পরিবেশে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী এটা একটা সংগ্রাম বলা যেতে পারে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়তে। দেখো পরবর্তী হচ্ছে স্টকহোম সম্মেলন। এটাও খুব ইম্পর্টেন্ট। 1972 সালের 5ই জুন থেকে 16ই জুন সুইডেনের স্টকহোম শহরে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত প্রথম আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। তো মোটামুটি এখানে শুধু যে ভারত ছিল তা নয়, ভারত সহ কিন্তু আরও 113টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। দেখো এখানে লেখা আছে স্টকহোম সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মানুষের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থার ক্ষতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুসংহত কর্মসূচি গ্রহণ করা। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরবর্তী আমাদের আন্দোলনে। দেখো নর্মদা বাঁচাও আন্দোলন খুব ইম্পর্টেন্ট। গুজরাট এবং মধ্যপ্রদেশ সরকারের যৌথ উদ্যোগে নর্মদা প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় 30টি বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ নর্মদা এবং তার উপনদীর ওপর নির্মাণ করার পরিকল্পনা করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গুজরাট এবং মধ্যপ্রদেশের বিস্তীর্ণ খরাপ্রবণ অনাবাদী জমিগুলিকে সেচের আওতায় আনা এবং জলবিদ্যুৎ উৎপাদন করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। কিন্তু এই প্রকল্পটি পরিবেশবাদীদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি, কারণ এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে 92টি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হবে এবং 294টি গ্রাম আংশিক জলমগ্ন হবে। অর্থাৎ প্রায় 3 লক্ষের মতো মানুষ কিন্তু কর্মহারা এবং বাস্তুহারা হবে। 54,000 হেক্টরের মতো জমির উপর বনভূমির আচ্ছাদন বিনষ্ট হবে চিরকালের জন্য। ফলে এক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। মেধা পাটেকার এই প্রকল্পের বিরুদ্ধে জনগণকে নিয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিলেন তাই কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট। যেমনটা তোমাদের চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ইম্পর্টেন্ট, সেই রকমভাবে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু যে মেধা পাটেকার ছিলেন তাই নন, এর সঙ্গে বাবা আমতে, অরুন্ধতী রায় সবাই কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী যে প্রকল্প বা আন্দোলন বা সম্মেলন এখানে লেখা আছে, দেখো বসুন্ধরা সম্মেলন, প্রত্যেকেই তোমরা জানো। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1992 সালে 3রা থেকে 14ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার জন্য বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে ভারত সহ 130টি দেশ অংশগ্রহণ করেছিল এবং এই প্রকল্পের বা এই সম্মেলনের পরিবেশের বিভিন্ন সমস্যা এবং তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়, যা এজেন্ডা 21 নামে পরিচিত ছিল। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী। দেখো পরবর্তী রয়েছে চেরনোবিল দুর্ঘটনা। তো তোমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা এর পরেই আমি তোমাদের বলবো। পাশাপাশি দুটো সাল, মানে চেরনোবিল 1986-তে হয়েছিল এবং ভোপাল কিন্তু 1984 সালে হয়েছিল। চেরনোবিল ইউক্রেনের একটি শহর। 1986 সালের 26শে এপ্রিল এখানে পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে এবং পারমাণবিক চুল্লির ভেতরে ইউরেনিয়াম জ্বালানি খুব গরম হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। এর ফলে প্রায় 3000 বর্গ কিলোমিটার অঞ্চলে
অঞ্চল সঙ্গে সঙ্গে তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হয়ে পড়ে এবং কাছাকাছি ইউরোপের দেশগুলিতে এর প্রভাব ছড়িয়ে পড়ে। তো এই হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। আজকে আমাদের শেষ যে আমাদের দুর্ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা। দেখো 1984 সালে 3রা ডিসেম্বর মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক পদার্থ প্রস্তুত করার সময় কারখানায় অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট গ্যাস ভর্তি 2-3টি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং 3রা ডিসেম্বর গভীর রাতে 0°C তাপমাত্রায় শীতল করে রাখা গ্যাস ভর্তি ট্যাঙ্কের রেফ্রিজারেটরের যন্ত্র কিন্তু হঠাৎ করেই বিকল হয়ে পড়ে। ফলে এই মিথাইল আইসোসায়ানেট ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিস্ফোরণ ঘটায়। এই গ্যাস উদ্বায়ী, দাহ্য এবং অত্যন্ত বিষাক্ত। সরকারি হিসেব অনুযায়ী 2900 লোক, 2900 লোক কিন্তু নিহত হয় এবং অসংখ্য লোক প্রতিবন্ধীও হয়ে পড়ে। তো এই হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো আজকে মোটামুটি আমি তোমাদের সাথে এই কয়েকটাই আলোচনা করলাম। ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল গ্যাস দুর্ঘটনা, বসুন্ধরা সম্মেলন, নর্মদা বাঁচাও আন্দোলন, স্টকহোম, গ্রিনপিস, চিপকো, গঙ্গা অ্যাকশন প্ল্যান, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা আন্দোলন। তো আগামী দিন তোমাদের এটার উপর একটা সেকেন্ড পার্ট আনবো, যেখানে তোমাদের মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, জাপানের বিভিন্ন দুর্ঘটনা, এই টপিকটার উপর একটা সেকেন্ড পার্ট আমি আনতে চলেছি। তো প্রত্যেকেই বলো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি এখনও যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন চলছে কিন্তু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।